আজকে আলোচনা করব কর্কট রাশির সম্পর্কে। 14 জুন 2024 থেকে 28 জুন 2024 এই সময়কালে কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে কয়েকটি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। যেমন বুধ নিজের ঘরে এই দ্বাদশ ঘরে অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি করছে, আবার শুক্রদেবের সাথে জুতি তৈরি করছে লক্ষ্মীনারায়ণ যোগ। আবার এই দ্বাদশ ঘরে 15 জুন সূর্যদেব অবস্থান করবে, আর সূর্যদেবের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। অনেকে হয়তো ভাবছে যে ধনসম্পত্তির কারক সূর্যদেব এই দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ব্যয় হয়ে যাবে। তো যাই হোক, আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে এবং বুঝিয়ে দিব যে কোন কোন ক্ষেত্রে কর্কট রাশি লাভ পেতে যাচ্ছে এবং এই জুতিগুলোর কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে আমি যে কি বলছি মানে কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন না। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান এবং এই যে ফল, এই ফলটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির তৃতীয় ঘর কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু। রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে অবস্থান করছে দেবগুরু নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আবার রাশির নবম ঘর যেটা ভাগ্যের ঘর, আমাদের ধর্মের ঘর, এইখানে অবস্থান করছে রাহু। রাশির দশম ঘর যেটা মেষ রাশি, এই মেষ রাশিতে অবস্থান করছে স্বরাশি মঙ্গল। এবং কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গলদেব রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো দিক। আর যখন মঙ্গল এই ঘরে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক হয় না, এটাও কিন্তু মানে মনে রাখতে হবে। আর এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর একাদশ ঘর যেটা হচ্ছে বিষ রাশি, আর বিষ রাশিটা হচ্ছে স্থির রাশি, পৃথিবী তত্ত্ব রাশি, ভূমি তত্ত্ব রাশি। এই রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ একাদশ ঘর লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর দ্বাদশ ঘরে মিথুন রাশি, আর এই মিথুন রাশিতে অবস্থান করছে বুধ নিজের রাশিতে। শুক্রদেব অবস্থান করছে দ্বাদশপতি হয়ে, কারণ দ্বাদশ ঘরে কিন্তু শুক্রদেব আবার কারক হয়। আচ্ছা, তার সাথে অবস্থান করছে সূর্যদেব। তো এই হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান। আবার বলে রাখি যে মিথুন রাশি এই দ্বাদশ ঘরে যে 3টি গ্রহ অবস্থান করছে একসাথে, আর মিথুন রাশিতে কিন্তু 3টি নক্ষত্র পড়ছে। মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র 2 চরণ পড়ছে, তারপরে আদ্রা নক্ষত্র পড়ছে। আদ্রা নক্ষত্র কিন্তু রাহুল নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রের 4 চরণ পড়ছে। আর হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের 3 চরণ পড়ছে। দ্বাদশ ঘরে যে একসাথে এতগুলো গ্রহের সমাগম হচ্ছে এবং যে প্রভাবগুলো পড়বে কর্কট রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু বিদেশ সংক্রান্ত জিনিসই বেশি ইন্ডিকেট করছে। কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পরাক্রমপতি, অর্থাৎ তৃতীয় ঘর পুরুষার্থের ঘর, এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই দ্বাদশ ঘরে অবস্থান করছে। তার সাথে শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘর, অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি, এবং লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি হয়ে ব্যয়ের ঘরে অবস্থান করছে। আর ব্যয়ের ঘরে এই দ্বাদশ ঘরে কিন্তু শুক্রদেব কারক হয়। আর তার সাথে বুধ আর শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। তাহলে কি বোঝা যাচ্ছে? এখান থেকে এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে সুখের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রয়েছে এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রয়েছে, তাও আবার দ্বাদশ ঘরের অধিপতি বুধের সাথে। তাহলে আপনার জীবনে সুখ জিনিসটা আসবে আপনি যখন নিজের জন্মস্থান ছেড়ে বাইরে কর্ম করবেন। অর্থাৎ এই সময় কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা কর্মসূত্রে বাইরে গেছেন বা কর্মসূত্রে বাইরে সেটেল হয়ে গেছেন, তাদের কর্মে কিন্তু বিশেষ উন্নতি এই সময় রয়েছে। আবার বুধ হচ্ছে তৃতীয় ঘর, অর্থাৎ পরাক্রম পুরুষার্থের ঘর, আমাদের কমিউনিকেশনের ঘর, আমাদের সমাজের লোক পরিচিতির ঘর। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে? যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, তাদের কাজে যথেষ্ট গতি আসবে এবং তারা বৈদেশিক অর্থ উপার্জন করবে। কারণ এই সময় আপনি যথেষ্ট পুরুষার্থ করবেন, পরাক্রম করবেন এবং আপনি বিদেশ থেকে অর্থ উপার্জন করবেন। এবং কিংবা যারা বিদেশেই রয়েছে তাদের কাছে যথেষ্ট পরাক্রম পুরুষার্থ বৃদ্ধি পাবে এবং তারা বৈদেশিক অর্থ উপার্জন করবে। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, লাভের ঘরে অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর, এবং কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়েছে নবম পঞ্চম যোগ। কেতু এমন একটি গ্রহ যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন কিন্তু শান্ত হয়ে যায়, অর্থাৎ
কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল কর্কট রাশির ক্ষেত্রে, সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হবে। যেমন যারা সেলসের কাজে যুক্ত, একটা জিনিস সেল করতে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, অথচ সবার লাস্টে এসে ডিলটা ক্যান্সেল হয়ে গেল, বিক্রি করতে পারলো না। তো এই যে সমস্যাগুলো তৈরি করছিল কেতু, তো এই সমস্যাগুলো সমাধান কেতুই করবে এবং আপনার পুরুষার্থ পরাক্রম যথেষ্ট এই সময় ভালো ফল পাবে। কেতুই এই এটা সমাধান করবে এক কথায়। এই দ্বাদশ ঘরে সূর্যদেব আবার 15ই জুন প্রবেশ করবে এবং বুধের সাথে তৈরি হবে বুধাদিত্য যোগ। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বিতীয় ঘর, অর্থাৎ ধনসম্পত্তির ঘরের কারক। ধনসম্পত্তির ঘরের কারক হয়ে সূর্যদেব এইখানটাতে অবস্থান করছে। এই সময় কিন্তু কর্কট রাশি নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ এই সময় নেত্রপীড়া, দাঁতের সমস্যা, ত্বকজনিত সমস্যা এগুলো কিন্তু হবে, কিংবা যাদের রয়েছে তাদের কিন্তু এগুলো বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। অতএব এই দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। আচ্ছা, এই দ্বাদশ ঘরে একসাথে 3টি গ্রহের অবস্থান, তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ধনু রাশি। আর ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রয়েছেন লাভের ঘরে বৃষ রাশিতে। আর বৃষ রাশিটা কি? স্থির রাশি। এইখান থেকে কি জিনিসটা বুঝাচ্ছে? যে জিনিসটা বুঝাচ্ছে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে, যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ কোর্ট কেস পর্যন্ত চলে গেছে, তো এই সময় কিন্তু জয়লাভ নিশ্চিত হবে। আবার এটাও ঠিক যে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের সুখের জিনিসের উপরও ব্যয় করবে। যেমন যারা বহুদিন ধরে বাড়ির জায়গা জমি খুঁজে পাচ্ছিলেন না, তারা এই সময় যথেষ্ট ভালো জায়গা খুঁজে পাবে এবং জায়গার প্রতি একটা ব্যয় হবে। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের অবস্থান হচ্ছে অষ্টম ঘর এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘর। আর কর্মের ঘরে কে বসে রয়েছে? মঙ্গলদেব, স্বরাশি কিন্তু। আবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর, এবং দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর, বৃশ্চিক রাশির উপর। পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞানের ঘর, আর এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আবার ধনসম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর, যেটা সিংহ রাশি। আর সিংহ রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করছে দ্বাদশ ঘর, বুধের সাথে জুতি তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে কি বুঝাচ্ছে? এই ক্ষেত্রে বুঝাচ্ছে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য বাইরে যাবে, তাদের কিন্তু যথেষ্ট খরচাপাতি বাড়বে। তবে এটাও ঠিক যে তাদের পড়াশোনাতে যথেষ্ট প্রগতিও আসবে। আবার যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত, তারাও এই সময় যথেষ্ট সফলতা পাবে, কারণ শনিদেব অষ্টম ঘরে অবস্থান করছে। আর দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগের যথেষ্ট ভালো প্রভাব এই সময় পড়বে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের এই সময় যথেষ্ট লক্ষ্মী লাভ হবে এবং এই সময় বড় ইনভেস্ট হবে। কর্কট রাশির ক্ষেত্রে রাহু ভাগ্যের ঘরে বসেছে দেবগুরুর বৃহস্পতির রাশি মীন রাশিতে, এবং দ্বাদশ ঘরে তৈরি হয়েছে, অর্থাৎ মিথুন রাশিতে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ। আর মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র পড়ছে। আদ্রা নক্ষত্রের কিন্তু 4টি চরণ পড়ছে, যেটা কিন্তু রাহুর নক্ষত্র। আর আদ্রা নক্ষত্রের চিহ্নটা কি? আদ্রা নক্ষত্রের চিহ্ন হচ্ছে চোখের জল। তো চোখের জল কখন বেরোয়? আনন্দেও বেরোয়, আবার দুঃখের সময় বেরোয়। আর চোখের জলে যে ড্রপটা, সেটা কিসের মতন হয়? হীরার মতন। আর হীরা কোথায় থাকে? কয়লার খাদানে, কয়লার খনিতে। তো হীরা খুঁজতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, তারপরে তো হীরা পাওয়া যায়। হীরার মতন মূল্যবান জিনিস তো পরিশ্রম করেই পাওয়া যায়। তাহলে এই দ্বাদশ ঘরে যে জুতিটা তৈরি হয়েছে, এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, তাহলে কিসের ইন্ডিকেট করছে? এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের যারা আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের আধ্যাত্মিকতায় বিশেষ অগ্রগতি রয়েছে, এবং এমনও হতে পারে যে নিজের ইষ্টের সাক্ষাৎ দর্শনও করতে পারে এই সময়। এবং এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে। তার সাথে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দৈবিক শক্তি কাজ করবে, যতই বড় বিপদে পড়ুক। কারণ এই সময় শনি দ্বারা যেরকম বিপরীত রাজযোগ তৈরি হয়েছে, আবার বুধ নিজের রাশিতেই বসে বিপরীত রাজযোগ তৈরি করছে, আবার মঙ্গল কর্মের ঘরে বসে রয়েছে, বসে রুচক রাজযোগ তৈরি করেছে, এবং বুধের দৃষ্টি পড়ছে রাশির উপরে। তো এই সময়কালে যত বড়ই বিপদ আসুক কর্কট রাশির, তারা কিন্তু অবশ্যই এই সময় উঠে দাঁড়াতে পারবে। আবার যারা কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা যোগ ব্যায়াম, তারপর প্রাণায়াম ইত্যাদি ট্রেনার যারা শিক্ষা দেয়, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লক্ষ্মী লাভ হবে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো। মঙ্গল কিন্তু দিকবলি অবস্থায় নিজের ঘরে অবস্থান করছে এবং রুচক নামক রাজযোগ তৈরি করেছে। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরেই আবার মঙ্গলের দৃষ্টি রয়েছে, আবার সপ্তম ঘরে দৃষ্টি রয়েছে, যেটা সুখের ঘর। আর অষ্টম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর, যেটা বৃশ্চিক রাশি। তাহলে কি হচ্ছে? মঙ্গল কিন্তু নিজের রাশিকে দেখছে, নিজের উচ্চ ঘরে অবস্থান করে। মঙ্গলের এই অবস্থান এবং দ্বাদশ ঘরে যে যোগগুলো তৈরি হয়েছে, এর প্রভাবে যারা বহুদিন ধরে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না, তারা জায়গা জমি বিক্রি করতে পারবেন এই সময়কালে, এবং তার থেকে যথেষ্ট অর্থ লাভও হবে।
কারণ এই সময়কালে শুক্রদেব এই সুখের ঘরের অধিপতি, অর্থাৎ এই চতুর্থ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে বসেছে, তাহলে সুখের জিনিস ব্যয় করেই তো লাভ আসবে। দ্বাদশ ঘরে যে যোগগুলো তৈরি হয়েছে এবং এর প্রভাবে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের পিছনে শত্রুরা লেগেছিল, এবার সেই শত্রুরা কিন্তু অনেক পিছনে যাবে। এবং এই যে যোগটা তৈরি হয়েছে দ্বাদশ ঘরে এবং তার যে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, যেটা হচ্ছে ধনুরাশি, আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে, তা আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার ব্যবসা বাণিজ্যের ঘর, যেটা হচ্ছে সপ্তম ঘর মকর রাশি। আবার এই রাশিতে আবার কেতুর দৃষ্টি পড়ছে এই ব্যবসা বাণিজ্যের ঘরে, এবং মকর রাশির অধিপতি শনিদেব বর্তমানে নিজের রাশিতে অবস্থান করছে অষ্টমপতি হয়ে। তো অষ্টমপতিটা কি আকস্মিক ধনসম্পত্তি লাভ করায়, অর্থাৎ এই সময় ব্যবসা বাণিজ্য কিংবা নিজের কাজের জন্য এই রাশির জাতক জাতিকারা যদি লোনের চেষ্টা করে তাহলে লোন পাওয়ার যথেষ্ট সময় রয়েছে এই সময়। আবার এই সময় কিন্তু লোন পরিশোধ করারও কিন্তু সময়, অর্থাৎ যে গ্রহগুলোর অবস্থান করছে দ্বাদশ ঘরে, যে শুক্রদেব যে অবস্থান করছে, এ সময় কিন্তু আপনি লোনও শোধ করতে পারবেন, কারণ দ্বাদশপতি শুক্র কিন্তু দ্বাদশ ঘরে যথেষ্ট ভালো ফল দেয়। আর শুক্রদেব হচ্ছে ধনসম্পত্তির কারক। শনিদেব 30 জুন বক্রি হচ্ছে, কিন্তু এই সময়কাল পর্যন্ত দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, যার ফলে কর্কট রাশির ক্ষেত্রে যে অসুবিধাগুলো তৈরি করেছিল অষ্টমপতি হয়ে শনিদেব, সেই অসুবিধাগুলো যথেষ্ট পরিবর্তন হবে এবং কর্কট রাশির ক্ষেত্রে এটা শুভ পরিণামই দেবে। তবে কর্মক্ষেত্রে যে স্ট্রাগল করাবে শনি, এটা কিন্তু ঠিক, তবে লক্ষ্মী লাভও করাবে। কর্কট রাশিতে বর্তমানে দুটি স্ট্রং শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। এই কারণে শক্তিশালী বলছি, কারণ নিজের রাশিতে অবস্থান করছে এবং অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি করছে, অর্থাৎ এই সময়কালে মনে হবে যে আপনি কোনো কাজ করতে যে হেরে গেছেন, আর পারলাম না, কিন্তু আপনার জন্য যে সফলতা অপেক্ষা করছে আপনি ভাবতেই পারবেন না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ আপনি যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুন, আপনি কিন্তু ঘুরে দাঁড়াবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময়কাল যথেষ্ট ভালো, এই সময় ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এবং যারা বিশেষ করে পানীয় জলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের এই সময় মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। আবার যারা রূপসজ্জার ব্যবসার সাথে জড়িত রয়েছেন, অর্থাৎ কসমেটিক আইটেম, তাদের ব্যবসা যথেষ্ট ভালো হবে এবং ইনভেস্টও হবে এই সময় এবং মুনাফাও হবে। আবার যারা শিল্পী, যেমন চিত্রশিল্পী, যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, এ সময় তাদের বিদেশি কার্যকলাপ বাড়বে এবং অর্থ উপার্জন করবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, তাদের কাছেও বিশেষ অগ্রগতি রয়েছে এবং বৈদেশিক অর্থ উপার্জন করবে। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের এই সময় প্রমোশন যোগ রয়েছে এবং ট্রান্সফারের যোগ রয়েছেন। আবার যারা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, তাদের এই সময়কালে ছোটাছুটি দৌড়ঝাঁপ বাড়বে। কর্মসূত্রে আবার নিজের স্থান পরিবর্তন হবে, অর্থাৎ 10-15 দিনের জন্য বাইরেও থাকতে হতে পারে এবং তার জন্য কিন্তু যথেষ্ট লাভও হবে। আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের রোজগার আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ শুক্রদেব হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশপতি হয়ে বসেছে। আর দ্বাদশ ঘরে কিন্তু শুক্রদেব কারক, তাই এই সময়কালে যারা রেডিমেড গার্মেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা সেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই দ্বাদশপতি শুক্রের অবস্থান যথেষ্ট ভালো ফল দিবে কর্কট রাশির ক্ষেত্রে। তবে অনেকে মনে করছেন যে শুক্রদেব তো 29 তারিখ পর্যন্ত অস্ত থাকবে, তাহলে কি ফল দিবে না? শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ, আচার্যর ভূমিকা পালন করে। জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবই পালন করে। তো শুক্রদেব যে অস্ত হচ্ছে এটা ঠিক, কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে, আর মিথুন রাশির অধিপতিকে বুধ, তাহলে বুধ নিজের ঘরে অবস্থান করছে শুক্রের সাথে। আর বুধ এমন একটি গ্রহ, যখন কোনো গ্রহের সাথে অবস্থান করে তখন বুধ কিন্তু সেই গ্রহটিকেও প্রভাবিত করে দেয়। অতএব এর সময়কালে যথেষ্ট ভালো ফল পাবে কর্কট রাশির জাতক জাতিকারা। অতএব এই গোচরে কয়েকটি দিকে খারাপ, নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সময়কালে কোন উপাচার করবে? শুক্রকে বলি করেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো শুক্রকে বলি করেন। শুক্রকে বলি করতে গেলে প্রত্যেক দিন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গোমাতার সেবা করবেন। গোমাতাকে সবুজ চারা, সবুজ ঘাস টাস এগুলো খেতে দিবেন, তাহলে বুধও ভালো হবে, শুক্রও ভালো হবে। আর তার সাথে সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, বড় গুরুজনদের অবশ্যই সম্মান করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথাই আলোচনা করলাম, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।